প্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সদ্য সমাপ্ত ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা এবং আরও কিছু বিষয় নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ মমতাজ হোসেন, আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, আরও আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়েই শুরু করি। গত 11 তারিখে দ্বিতীয় ধাপের 833টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন শেষ হয়ে গেল। তার নির্বাচনী রেসটা এখনই আছে। বিশেষ করে বিভিন্ন স্থানে আমরা নির্বাচন উত্তর সহিংসতার খবর পাচ্ছি। আজও মাদারীপুরের কালকিনিতে বোমা বিস্ফোরণে আহত, বোমা হামলায় আহত, বেসিক্যালি বিস্ফোরণে বললে ভুল হবে, হামলায় আহত আলমগীর মারা গেছেন এবং আরও বেশ কিছু ঘটনা ঘটছে। আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা কেমন দেখলেন এই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভি সম্মানিত দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আপনাকে ধন্যবাদ। দুইজন আমার খুব পছন্দের মানুষকে আজকে আমন্ত্রণ করেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মমতাজ ভাই এবং সাংবাদিক মাসুদ কামাল। আসলে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করিনি। বিএনপি দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমরা যাব না, কারণ আমরা বিগত উপজেলা নির্বাচন এবং পৌরসভা নির্বাচনগুলোতে আমরা দেখেছি উপজেলা চেয়ারম্যানের ভোটটি এবং মেয়রের ভোটটি সরাসরি ইভিএমে হলেও টিপ দিয়ে নেয়, আর তা নাহলে পরে বলে যে এইটা রেখে কাউন্সিলর ভোট দেন অথবা উপজেলা ভাইস চেয়ারম্যান ভোট দেন। এই আমরা দেখতে 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 আমরা দেখলাম যে না, এই ভিতরে গিয়ে অবস্থা মানুষকে হয়রানির মধ্যে ফেলে মামলা মোকদ্দমা আর তারপর মামলা দেয় নানানভাবে। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নির্বাচনে আমরা যাব না, যেটা রেজাল্ট নেই। কিন্তু আমরা গেলাম না, ঠিক আছে। অনেক রাজনৈতিক দলগুলি কিন্তু যায় নাই। হয়তো কেউ কেউ গেছে, দু একটা কমিউনিস্ট পার্টি দু এক জায়গায় অংশগ্রহণ করছে, ডাক্তার মেনন ভাই, হাসান ইনু ভাইয়ের জাতীয় পার্টি, ওই রকম না। দলীয়ভাবে যেমন নির্বাচনগুলি যখন প্রতীক ছিল না, দলীয় প্রতীক ছিল, তখন কিন্তু ছোটখাটো দল অংশগ্রহণ করতো, কোথাও কোথাও পপুলার ক্যান্ডিডেট তাদের থাকতো। দেখা যাচ্ছে ইউপি নির্বাচনে ছোট একটা সামাজিক লোকজন সেখানে দাঁড়ায়, ভদ্রলোক এসে তারা সেখানে চেয়ারম্যান হতো, সমাজ সেবার জন্যই তারা আসতো। সারা জীবনে অনেক কিছু করেছে, শিক্ষকতা করেছে, সমাজ সেবা করেছে, এসে শেষ বয়সে এসে চেয়ারম্যান হয়ে মানুষের কাছে সে কিছু এলাকায় কাজ করতে চেয়েছে। এই দলীয় প্রতীকের কারণে মানে ধরেই নেওয়া হয় যে দলীয় প্রতীক যেহেতু আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতায় নৌকা পেলে সেই প্রার্থী জয়লাভ করবে এবং সেই প্রার্থীকে জয়লাভ করার দায়িত্বই পড়ে যায় প্রশাসনের, এরকম একটা অবস্থা। তার ভিতরে যে ব্যতিক্রমটা যেটা দেখছি সেটা হলো, ধরেন যে এক এলাকায় অনেকগুলি আওয়ামী লীগের হয়তো একই পর্যায়ের নেতা আছে, একজন নমিনেশন পেল, আর 2-3 জন পেল, তারা হয়তো মনে করছে যে তাহলে আমাকে দিল না, তাহলে আমার অবিচার করা হয়েছে, তখন সে দাঁড়িয়ে যাচ্ছে। দাঁড়ানোর কারণে হচ্ছে কি, তার সাথে আবার অনেক লোকজন নেতৃবৃন্দ তার সাথে সম্পর্কিত। সেখানে প্রশাসন কিন্তু আওয়ামী লীগের নৌকার পক্ষে ওই জায়গায় সিরিয়াস হতে পারছে না, তখন কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। যেখানেই ব্যালেন্স হচ্ছে সেখানে নৌকা হেরে যাচ্ছে, আর যেখানে আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী একটু দুর্বল সেখানে নৌকা নিয়ে যাচ্ছে, প্রশাসন সেখানে তাদেরকে সহায়তা করছে। আর মাঝখান দিয়ে আওয়ামী লীগের নৌকা আছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে, সেখানে বিএনপি আমরা দলীয়ভাবে অংশগ্রহণ করি নাই, দু একটা জায়গায় হয়তো দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে এই দুইজনের মাঝখান দিয়ে আমাদের প্রার্থী হয়তো কিছু ইলেকশন করার হয়তো কাজ পাচ্ছে। যে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত যেহেতু নিয়েছি যে অংশগ্রহণ করবো না, সেটা আমাদের পক্ষ থেকে কোনো সমর্থন তাদের আমরা করতেছি না, সেই লোকালি তার অবস্থান থেকে সে হয়তো চেষ্টা করতেছে। আমার একটা জিনিস ছিল যে ইউনিয়ন পরিষদ নির্বাচন যে একটা উৎসব মুখর নির্বাচন হয়, সেই উৎসব মুখরতাটা হারিয়ে গেল কেন? হারিয়ে গেল দলীয় আজকে যে প্রতীক বরাদ্দ বন্ধ করে দেন, আজকে সিদ্ধান্ত নেন এরপরে যে 28 তারিখে নির্বাচন আছে, এখন কোন দলীয় প্রতীক বরাদ্দ হবে না। হ্যাঁ, এখন আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু যদি বলে যে না ঠিক আছে রিশিডিউল হবে,
দেখবেন তো আমরা যদিও নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচন করাই কোনো সুষ্ঠু নির্বাচন সে করতে পারে না বা পারবে না সে, তারপরেও হয়তো আমরা সেখানে চিন্তা করবো যে না, দলীয় প্রতীক যেহেতু নেই সেই কারণে অংশগ্রহণ করা যেতে পারে। একটু শুনে আসি জনাব মমতাজ হোসেন, আমি যে কথাটা বলছিলাম যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে উৎসব মুখর একটা পরিবেশ থাকে, যেহেতু এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হয় না, স্থানীয় পর্যায়ে এক ধরনের আমেজ উৎসব থাকে। কিন্তু আমরা দেখলাম প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের যে নির্বাচন হলো সেই ধাপে সহিংসতা অনেক বেশি হয়েছে। এই প্রথম ধাপে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষে 5 জন নিহতের খবর আমরা পত্রপত্রিকায় জেনেছি। আর এবারের নির্বাচনে আমরা 26 জনের, আজকে পর্যন্ত 26 জন, আজকে মারা গেল একজন, 27 জনের মৃত্যু সংবাদ আছে, সংঘাত সংঘর্ষ হলো। এটা কি শুধুমাত্র দলীয় এই প্রতীক বরাদ্দ? এবং আলটিমেটলি যদি সহজ করে বলি তাহলে প্রধানত একটি দলই ছিল মাঠে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। তারপরও এত সংঘাত সংঘর্ষ কেন? প্রথমত যে এটা শুধু যে প্রতীকের জন্য হয়েছে এটা সম্পূর্ণ আমি একমত না। এই কারণটাই যে শুধু প্রতীকটাই এখানে ফ্যাক্টর নেই, সংঘাতের কারণে যেটা যেহেতু আওয়ামী লীগ মূলত তার আওয়ামী বিরোধী দল যেটা আছে, বিরোধী বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে, তারা নির্বাচনটা বর্জন করেছে। সেখানে আওয়ামী লীগের এবার চেষ্টা করেছে, আওয়ামী লীগ অধিকাংশ ক্ষেত্রে তার পুরনো কর্মী ত্যাগী যারা সংগঠনের জন্য, দলের জন্য যারা নিবেদিত, তারকে দেওয়ার জন্য দু একটি ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়েছে, যেটা কিছুটা আমার অত্যন্ত প্রিয় হাবিব এখানে বলেছেন যে আওয়ামী লীগের যে মনোনয়ন পেয়েছেন এবং যেহেতু বিরোধী দল নেই, এবং যেটা অন্যান্য আওয়ামী লীগের মধ্যেও যারা আছেন, জোটের মধ্যে যারা আছেন, ওয়ার্কার্স পার্টি, জাসদ বা জাতীয় পার্টি, তাদেরও সেরকম ধরনের কোন দিতে পারে না, আর ওদের সব ব্যাপকভাবে দেওয়ার ক্ষমতা নাই। এটাও বাস্তবতা, এটাও স্বীকার করতে হবে যে তাদেরকে কিছু কিছু জায়গায় হয়তো তাদের প্রার্থী থাকতে পারে, কিন্তু বাংলাদেশে সকল জায়গায় প্রার্থী দেওয়ার সাংগঠনিক অবস্থাটা তাদের নেই। এটাও বাস্তবতা। সে সমস্যা রয়েছে যারা আওয়ামী লীগের প্রথম ধাপে, কিন্তু দেখেন আপনি বললেন 5 জন নিহত হয়েছে, পরে এবার আজকে নিয়ে আরো 26 জন হয়েছে, 26 জন আজকে নিয়ে 27 জন হয়েছে। ঠিক আছে, এখন দিন দিন সংখ্যাটা বেড়েছে। প্রথম অবস্থায় যখন ধাপে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এত বিরোধী প্রার্থী ছিল না। সেই বিরোধী প্রার্থী তো আপনার দলের, আমি বললাম যে আওয়ামী লীগের এত বিরোধী প্রার্থী ছিল না, আওয়ামী লীগের দলেরই এত বিরোধী প্রার্থী ছিল না। কিন্তু দ্বিতীয় ধাপে এসে বিরোধী প্রার্থীর সংখ্যা কিন্তু আওয়ামী লীগে বেড়েছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেড়েছে, এটা অনস্বীকার্য। কারণ না হলে এতজন জয়লাভ করে কিভাবে? আওয়ামী লীগের বিরোধী প্রার্থীরাই জয়লাভ করেছে। এবং এইখানে সংখ্যাটা একটু একটা কারণ হলো যে আমি মনোনয়ন পাইনি, আওয়ামী লীগ করি ত্যাগী বা যেই কারণেই হোক আমি পাই নাই। না পাওয়ার কারণে আমি যখন বিরোধী প্রার্থী হলাম, তখন আমার সাথে যিনি আওয়ামী লীগ মনোনয়ন পেয়েছেন তারা একটি মনস্তাত্ত্বিক একটা লড়াই চলতে থাকে, এবং সেইটা বিদ্বেষ এবং দলের আভ্যন্তরীণ যে সংঘাতটা, কর্মীরা বিভক্ত হয়ে যায়, এবং বিভক্ত হয়ে যাওয়ার পরে প্রশাসন সেখানে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে যায়, বা তাদের যে সঠিক দায়িত্ব, আমি বলবো প্রশাসনও যদি সঠিকভাবে সে দায়িত্ব পালন করত, এবং নির্বাচন কমিশনও যদি সঠিকভাবে সেই তাদের দায়িত্ব পালন করতে পারত, এবং রাজনৈতিক দলও আমি বলবো, আওয়ামী লীগ যেহেতু নির্বাচন অংশগ্রহণ করেছে, অন্যরা আসছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগ দল হিসেবেও যে তার দায়িত্বটা আরো শক্ত হাতে এই জিনিসটা হ্যান্ডেল করা উচিত ছিল, তাহলে হয়তো আমরা এই সংঘাতটা আমরা এড়ানো যেত। এবং সেই কারণে আমি মনে করব যে এই কয়েকটি কারণে এই সংঘাতটা বেড়েছে। তবে আমি মনে করি যে বিএনপি যে নির্বাচনে আসে নাই, যেটা যেহেতু তাদের কারণ যে তার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না, এই কথাটা তারা বলে আসছে, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না। কিন্তু তাতে ক্ষতিটা হচ্ছে কি, যে তৃণমূল পর্যায়ে এবং রুট লেভেলে, আমরা যদি গ্রাস রুট লেভেলে বলি, গ্রামের পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে যে বিএনপি বা আওয়ামী বিরোধী যারা নেতৃবৃন্দ দল আছে, তাদের কর্মীরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ছে। রাজনৈতিকভাবে নির্বাচনের কিন্তু অংশ না গ্রহণ করলে কিন্তু আপনি জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েন,
এবং এই দীর্ঘদিন এই যে আগের বছর যে নির্বাচন করেছে একটা মোটামুটি একটা ভালো অংশ নির্বাচিত হয়েছিল বিএনপির, এই দীর্ঘদিন না করার কারণে তাদের জনগণ থেকে কিন্তু তার সম্পৃক্ততা যেটা তাদের সম্পর্কটা এটা কিন্তু তার দিন দিন সরে যাচ্ছে, এবং দীর্ঘদিন নির্বাচন না করার যে অনীহাটা এইটাও কিন্তু তাদের একটা কারণ। এই যে এককভাবে আওয়ামী লীগের প্রার্থীরা, আওয়ামী লীগ বিরোধী প্রার্থীরা তারা আজকে সুযোগটা পেয়েছে সংঘাতটা করার জন্য। জি, আমি একটু শুনে আছি জনাব মাসুদ কামাল, একই কথা যদি শুনতে চাই আপনার কাছ থেকে, কেন এত সংঘাত সংঘর্ষ আর সেই উৎসব মুখরতা যে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যে গ্রামে গঞ্জে উৎসব মুখর থাকে? আমরা ইভেন কি ঢাকা শহরে একসময় দেখেছি যে লঞ্চ বোঝাই করে এই অঞ্চলের দক্ষিণাঞ্চলের ভোট দিতে মানুষজন চলে গেছে, এরকম একটি অবস্থা ছিল, কিন্তু সেটি এবারের 2 ধাপের নির্বাচনে আমরা সেটা কিন্তু পেলাম না। এখানে আসলে প্রশ্ন অনেকগুলো এরকম, যেমন ধরেন আপনি বললেন যে এখন লোকজন উৎসবের মতো করে ঢাকা থেকে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এই কারণে আগে তো এটা আসলে রাজনৈতিক ভাবে হতো না, অনেক সময় পরিবার মধ্যেও কিন্তু হতো, যে অমুক পরিবারের অমুক সাহেবের নাতি, এই পরিচয়ে কিন্তু হতো, নানা দাদার পরিচয়ে কিন্তু ইলেকশন হতো। তখন যে তার গোষ্ঠীটা, তার যারা বংশের লোক, তারা কিন্তু উৎসবের মতো করে যেত, যে আমার পরিবারের একজন লোক গ্রামে থাকে, যে তাকে আমরা ইলেকশনে জিতে আসি। তো ওটা তো নেই, এখন রাজনীতি চলে আসছে, কাজে উৎসব মুখরতাটা নেই। আর যেটা বলছেন আপনি, মারামারিটা কেন হচ্ছে বেশি? মারামারিটা হচ্ছে একটাই, প্রধানত তো একটি দল, তো সেই দল যদি আওয়ামী লীগ, তো সেই দলের মধ্যেই নৌকা যদি জিতে আওয়ামী লীগই পেল, আর বিদ্রোহী প্রার্থী সেও আওয়ামী লীগের, সেও তো আওয়ামী লীগ, তো কেন এত সংঘর্ষ? আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। কেন? প্রশ্নের উত্তরটা হলো এখানে যে মারামারি তো 2 জন লোক করে, 2 দল করে, 2টা গ্রুপ করে, এবং 2জনই তো আওয়ামী লীগ। 2জনেরই কিন্তু এক ধরনের অলিখিত বৈধতা আছে মারামারি করার। যদি 2 জনই আওয়ামী লীগ না হয়ে একটা আওয়ামী লীগ হতো এবং একটা বিএনপি হতো, তাহলে আওয়ামী লীগের বৈধতা থাকতো, তারা মারামারি করতো, তাদেরকেও ধরতো না, এবং বিএনপি সবাই আসামি হয়ে যেত, মারও খেত, আসামি হতো। কিন্তু এখন তো 2জনই আওয়ামী লীগ, কাজে 2জনেরই কিন্তু মারামারি করার বৈধতা এক ধরনের আছে, অলিখিত বৈধতা আছে বলেই কিন্তু অস্ত্র নিয়ে প্রকাশ্যে কিন্তু হুমকি দিতে পারে। AK-47ও চলে আসে এই ইলেকশনে, ঠিক কিনা? তো সেগুলি তাদের কিছু হয় না কেন? কারণ সে সরকারি দল করে, আওয়ামী লীগ করে। ধরেন 2টা পার্টি, একটা বিরোধী একটা সরকারি, তো 2 দলের সঙ্গে তো থানার সম্পর্ক ভালো, তারা তো থানারই পরিচিত লোক, ইয়ার দোস্ত, ঠিক আছে না? এখন তারা 2 ভাগ হয়ে গেছে। পুলিশের জন্য কিন্তু খুব বিব্রতকর যে কারে রেখে কারে সাপোর্ট করবে, কারে ছাড় দিবে বেশি, কারে ছাড় তো দিতেই হবে, কারে বেশি দিবে আর কারে কম দিবে, উনি কিন্তু নিজেও বুঝতে পারছে না যে কাকে দিলে এমপি সাহেব খুশি হবে, আবার কাকে দিলে মিনিস্টার সাহেব খুশি হবে, জানে না, কিন্তু ঝামেলায় আছে তারা। যার পরে বাবা তোমরা যা করা করো, তারা চুপচাপ বসে থাকে, মারামারি এটা অবাধে হয়। আর আওয়ামী লীগ বিএনপিতে মারামারি হলে তারা বিএনপিকে থামাতে পারতো, যে বিএনপিকে আটকে ফেলাইলাম, এক চেটে মারামারি হতো, মামলাও বিএনপি খাইতো। তো এখন সেই সুবিধাটা কিন্তু এখন নাই, এখন যে কারণে মারামারিটা অবাধ হয়ে যাচ্ছে। সমস্যাটা হলো কোথায় আমি বলি আপনাকে, দেখেন বিদ্রোহী প্রার্থী হচ্ছে, এখানে রাজনীতির কোথায়? এই সমস্ত ঘটনায় কিন্তু ক্ষতি হচ্ছে রাজনৈতিক দলের। যেমন ধরেন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে নমিনেশন যেটা হচ্ছে, প্রায় এখন কিন্তু যতই দিন যাচ্ছে দেখা যাচ্ছে কি যে বিদ্রোহীরা পাশ করছে। বিদ্রোহীরা পাশ করছে কেন? নৌকা মার্কা পেয়েও প্রার্থী ফেল করছে কেন? কারণটা হলো এলাকায় যে জনপ্রিয় তাকে নৌকা দেওয়া হয়নি, দীর্ঘদিন ধরে যে আওয়ামী লীগ করছে তাকে নৌকা দেওয়া। না, সব ক্ষেত্রে আমি বলছি না, আমি বলি যেখানে বিদ্রোহীরা জয়ী হচ্ছে, যেখানে বিদ্রোহীরা জয় কি কারণে হচ্ছে? সে নৌকা না পেয়েও জয় হচ্ছে, কিন্তু কারণটা কি? নৌকা যে পেয়েছে তার চেয়ে সাধারণ ভোটারদের কাছে এই লোকের গ্রহণযোগ্যতা বেশি, এই জন্য জয়ী হয়েছে। আচ্ছা, এখন তাহলে যে লোকের গ্রহণযোগ্যতা বেশি সে নৌকা পেল না কেন? তাহলে আওয়ামী লীগের যে চেইন অফ কমান্ডটা সেটা তো যথাযথ নেই। ওখানে কি হয়েছে? বিভিন্ন কিছুর বিনিময়ে আঞ্চলিক আধিপত্য বলেন, অর্থনৈতিক আধিপত্য বলেন, টাকা পয়সা লেনদেন বলেন, বিভিন্ন কারণে একজন লোককে নৌকা মার্কায় নমিনেশন দেওয়া হয়েছে, এবং এটা একটা দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতিতে সেই লোকগুলি করেছে কি আবার সুকৌশলে দলীয় সভানেত্রীকে জড়িয়ে নিয়েছে তার একটা সিগনেচার নিয়ে। না, সেটা তো প্রতীক বরাদ্দ হলে
দলীয়ভাবে যিনি নৌকা প্রতীক পাবেন সেখানে দলীয় সভানেত্রীর মানে থাকবে। যেন মাসুদ কামাল, আপনি শেষ করলে আমি হাবিব ভাইয়ের কাছে যাব। আপনি বলছিলেন যে দুটো দল হওয়ার কারণেই, মানে একই দল হওয়ার কারণেই, একই দলের মধ্যে একাধিক প্রার্থী হওয়ার কারণেই সংঘাত সংঘর্ষগুলো বেশি হয়েছে, মানে তাই তো? তাই। আচ্ছা, আমি হাবিব ভাইয়ের কাছে একটু যাই। যেন হাবিব, মাসুদ কামাল যেটি বললেন, অন্যদিকে আমাদের মমতাজ ভাই যেটা বললেন যে বিএনপি এই নির্বাচন থেকে দূরে থাকার কারণে নির্বাচনমুখিতা মানে কমে যাচ্ছে বিএনপির। আপনি এর সাথে কতটুকু একমত? আরেকটি বিষয় আমি বলবো যে কোনো কোনো জায়গায় কি এমন হয়েছে যে বিএনপির প্রার্থী না থাকার কারণে বিএনপির ওই এলাকার স্থানীয় সমর্থক কর্মী তারা বিদ্রোহী প্রার্থীকে সাপোর্ট দিয়েছে নৌকার? না, আপনি সুন্দর প্রশ্ন করছেন। প্রথমে আমি আমার ভাই মাসুদ কামালের প্রশ্নের তার মতের সাথে আমি একমত। উনি যে ব্যাখ্যাটা দিলেন এই ব্যাখ্যার সাথে আমি একেবারে সম্পূর্ণ একমত যে আওয়ামী লীগের নিজেদের মানে দুই গ্রুপেরই বৈধতা আছে সন্ত্রাস করা। তাকে দুই গ্রুপ, কেউ এমপি সমর্থিত, কেউ মন্ত্রী সমর্থিত, কেউ উপজেলা চেয়ারম্যান সমর্থিত, কোনো বিদ্রোহী পৌর মেয়র সমর্থিত, অর্থাৎ সবাই দুইজনই ক্ষমতাবান। প্রতীক দেওয়ার কারণে প্রশাসন নৌকার পক্ষে, কিন্তু ওখানে লোকাল প্রশাসন জানে এমপি হচ্ছে মেয়র শক্তিশালী বা মেয়র হচ্ছে উপজেলা চেয়ারম্যান শক্তিশালী, যে কোনো একজনকে সমর্থন দিচ্ছে। যদি সব এমপি মেয়র উপজেলা চেয়ারম্যান মিলে যদি নৌকাকে সমর্থন দিত সেখানে দাঁড়াতে পারতেছে না বিদ্রোহী, কিন্তু এটা তা হচ্ছে উনি যেটা বললেন এই। আর দ্বিতীয় থেকে আমার মমতাজ ভাইয়ের সঙ্গে আমি একদম বিনীতভাবে বলবো যে প্রতীকের কারণেই কিন্তু আপনি বলেন যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া কি সম্ভব? ছাগলের পেটে গরুর বাচ্চা হতে পারে, সম্ভব হচ্ছে, এখন দেখতেছে বিভিন্নভাবে, আজকে ইউটিউবে হচ্ছে, বাস্তবে না হলেও। কিন্তু প্রতীক ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতা কারোর ক্ষমতা নেই নির্বাচিত হওয়া, চেয়ারম্যান নির্বাচিত হওয়া কারোর সম্ভব না। অতি জনপ্রিয় যদি কেউ থাকে সম্ভবই না, সেখানে অন্য দল আছে না, যারা জিততেই হবে এমন তো নয়, অংশগ্রহণ তো করে তারা প্রতীকের কারণে। তখন দেখতেছে যে প্রতীক যখন নিয়েই যাবে তখন সেখানে অংশগ্রহণ করে লাভটা কি? এটা হলো প্রথম কথা। কালকে আমার একটা শোতে আমার 100 সেক্রেটারি অসীম কুমার উকিল ছিল, ও কথাই বলতে বলতে একটা পর্যায়ে বললো যে আমি যখন বললাম যে প্রতীকের কারণেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে, তখন ওনার উপজেলা চেয়ারম্যানের উদাহরণ দিয়ে বললেন আমার উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আমি উত্তরটা দিতে পারি নাই। চেয়ারম্যান নির্বাচিত এই কারণে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায়, উনি এমপি, দলীয় প্রতীক যেহেতু, সেই কারণে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত। যদি আওয়ামী লীগ ক্ষমতা না থাকতো বা দলীয় প্রতীক যদি নৌকা না হতো তো ওই চেয়ারম্যান কেন, ওর সে বড় কেউ হলে ওই নির্বাচিত হতে পারতো না, এটা বাস্তবতা। আর আমাদের যে ব্যাপারটা মনোহর যেটা বললেন, আমি আমার দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলি যে আমরা এই নির্বাচনে না যাওয়াতে আমাদের দলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ হলো আমরা যখনই নির্বাচনে অংশগ্রহণ করতাম তখন আমাদের দলের ভিতরে 3 জন আওয়ামী লীগ বিদ্রোহ হচ্ছে, আমাদের দলের ভিতরে বিদ্রোহ হতো, আমাদের দলের ভিতরে কেউ বিদ্রোহী প্রার্থী হতো বা কেউ অসন্তুষ্ট হতো, আলটিমেট রেজাল্ট হতো না, রেজাল্ট তো নিয়েই নিত, মাঝখানে ওই প্রার্থীও ক্ষতিগ্রস্ত হতো আর দলের ভিতরে গ্রুপিংটা হতো। এখন দলের ভিতরে কোনো গ্রুপিং নেই, যেহেতু আমাদের কোনো প্রার্থী নেই। এবং দেখেন, আমি বলি আমার একটা ইউনিয়ন সাড়া ইউনিয়ন নাম, সাড়া ইউনিয়নে আমার ওখানকার ম্যাক্সিমাম মেম্বারগুলি ছিল আওয়ামী লীগের। এর আগে আমার এক ব্যক্তি ছিল জাজিজ ভাই, মুক্তিযোদ্ধা, 5 বার চেয়ারম্যান ছিলেন। সেই ইউনিয়নে একজন মেম্বার প্রার্থীও দেয় নাই, 12 জন পুরুষ মহিলা একজন মেম্বার প্রার্থীও দেয় নাই, চেয়ারম্যান দূরের কথা। মানে কারা? বিএনপি মেম্বার প্রার্থীও দেয় নাই, একজনও দেয় নাই, 12 জনের একজনও দেয় নাই। আমার থানায় অনেক জায়গায় এরকম অনেক মেম্বারও দেয়নি, সেটা আমাদের মেম্বারই হতো, চেয়ারম্যান হতো। এবং আমার থানায় 7টা ইউনিয়ন, 3টা ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে আগেই। আর একটা ইউনিয়ন একটা আছে, একটা স্বতন্ত্র একজন আছে, আর একটা আওয়ামী লীগের একজন একটা বিদ্রোহী থাকে না, পাবনা থেকে এখন নির্বাচন করতেছে। আর 2টা ইউনিয়ন নির্বাচন হচ্ছে, তার মধ্যে আমার নিজের ইউনিয়ন যেটা সেটা নির্বাচন হচ্ছে, আর পার্শ্ববর্তী মন্ত্রী ছিল, এমপি ছিল, যে তার ইউনিয়নের নির্বাচনটা হচ্ছে। তো যদি প্রতীকে নির্বাচন না হতো তার 7টা ইউনিয়ন নির্বাচন অংশগ্রহণ করতাম। আর আমার ইউনিয়ন নির্বাচন করলে ওই ইউনিয়ন নির্বাচন অতীতে যে নির্বাচনটা হয়েছে প্রতীক ছাড়া তখন ব্যাপক ভোটে যায়, 5-6 হাজার ভোটের ব্যবধানে আমার প্রার্থী জিততে, যেভাবে চাই সেভাবেই যেতে, খালি বলার দরকার যে আমার প্রার্থী জিতবে, সে 2টা পার্টি থেকে তারপরে যেতে বিএনপি। সেখানে আমরা এবার অংশগ্রহণ করি না। তো এই নির্বাচনে আওয়ামী লীগ প্রতীক দেওয়ার কারণে যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে ভোট দিত নৌকা মার্কা, তারা কিন্তু নৌকা প্রতীকের বাইরে ভোট দেওয়া শিখতেছে, কিন্তু
তারা শিখতেছে, একদম বয়স শেষের দিকে 70 বছর বয়স, সেও কিন্তু যখন যাচ্ছে কেন্দ্রে দেখতেছে নৌকা আর বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের, তো এই নৌকা সামনে থাকা সত্ত্বেও কিন্তু বিদ্রোহী প্রার্থীকে ভোট দিচ্ছে, তারা নৌকাকে অবজ্ঞা করছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আজকে বাংলাদেশের মানুষকে আপনি বলেন আন্তর্জাতিকভাবে, আজকে বলেন প্রধানমন্ত্রী অনেক জনপ্রিয়তা অংশগ্রহণ করেছে, অনেক শক্তিশালী, কিন্তু তার দলের লোকই তো তার কথা শোনে না। আওয়ামী লীগের কেন, আওয়ামী লীগের সভানেত্রী সিগনেচার স্বাক্ষরিত হয় চেয়ারম্যান ক্যান্ডিডেট, আর বিএনপি তার মহাসচিব, তো উনি সিগনেচার দিচ্ছেন, তারপরেও তার দলের কর্মী তাকে মানতেছে না। আর আপনি বলেন এবার এই ধাপে কতজন বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে বলেন, এই ধাপে কতজন হয়েছে? অনেক বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে না? এটা টোটাল রাজনীতিটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন, টোটাল রাজনীতি ধ্বংস। আরেকটা কথা বলে আমি শেষ করি, যে সেটা হলো যে এই যে নির্বাচন কমিশন, এই যে আমার মাহমুদ কামাল সাহেব বলে AK-47 আমারই দল, আমরাই ক্ষমতায়, আমরাই সবকিছু, কোনো সমস্যা নাই, ভোট নৌকা না দিলে স্থানে জানাজা দেবো না, মাটি দিতে দেবো না, এই যে অবস্থা, অহমিকা প্রতীক না হলে এটা বলতে পারতো গেল। দ্বিতীয়ত কারণ এই নির্বাচনে সহিংসতা বন্ধ করা কোনো ঘটনা না, কোনো ঘটনাই না, সরকার খালি সিদ্ধান্ত নিক। আর নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন এই কেশো মার্কা নির্বাচন কমিশন মেরুদণ্ড শক্ত হলে আপনি একটা মডেল নির্বাচন করেন না কেন? 200 ইউনিয়ন নির্বাচন দেন, দিয়ে খালি শুধু বলে দেন যে প্রার্থী অন্য প্রার্থীর উপরে হামলা করবে বা তার লোকজনকে হামলা করে তার প্রার্থীটা বাতিল, দেন বাতিল। দেখেন তো কেউ কারোর উপর হামলা করে কিনা। একদম নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে এখানে নির্বাচন হবে। সবশেষ আমি বলতে চাই, মনটা আমার খুব খারাপ, শেষ কথাটুকু এইটুকু বলতে চাই আপনার কাছে সময় নেই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, খুব অসুস্থ, খুবই অসুস্থ, উনি এখন হাসপাতালে আছেন, জীবন সন্ধিক্ষণে ভুগছেন। আমি বারবার সরকারকে বলেছি যে ওনাকে বাইরে যাওয়ার করেন, এবং আমি বারবার বলেছি ঠিক আছে ওনাকে বাইরে পাঠান, আমি জামিনদার হিসাবে ওনাকে বাইরে পাঠাবেন, আমি কারাগারে চলে যাব। উনি যতদিন না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো। উনি যদি নাই আসেন সর্বোচ্চ শাস্তি আমাকে মৃত্যুদণ্ড দেন, তা আমি রাজি আছি, কিন্তু ওনার মতো একজন মানুষকে, এত বছর বয়স্ক মানুষকে এভাবে কষ্ট দেন না। অন্তত তাও ওনার ভাগ্য আছে, হবে বিদেশ দেয় হোক না কেন। আমি এটা আহ্বান আজকে আবার আমি বলতে চাই। আমরা যদি শুরু থেকে কথা বলবো, জনাব মোহাম্মদ আসিফ হোসেন, আমি ছোট্ট একটি, নিশ্চয়ই আপনি বলবেন জনাব হাবিবুর রহমান হাবিবের কথার কথা, কিন্তু আমার কাছে ছোট্ট একটা পরিসংখ্যান আজকে পত্রপত্র এগুলো যেটি এসছে, সেটি হলো দেখা গেছে এই দ্বিতীয় ধাপের নির্বাচনে 131টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসে নাই, নির্বাচিত তো হতেও পারেনি, প্রতিদ্বন্দ্বিতায় আসে নাই। দ্বিতীয় অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী। অন্তত 4 জন প্রার্থী নৌকা প্রতীকের যারা জামানত হারিয়েছেন। আপনি কি এই যে নির্বাচনে এই যে জনপ্রিয়তার এই যে মাপকাঠি যদি বলি একদম তৃণমূল পর্যায়ে, এটাকে কিভাবে দেন? আপনাদের জনপ্রিয়তা কি কোনো নামলো কিনা, জনপ্রিয়তা কোনো ভাটা পড়লো কিনা? না, এটা তো মানে আওয়ামী লীগের ভিতরের ব্যাপারটা। আওয়ামী লীগ এখন প্রথম প্রশ্ন হলো যে প্রতীকের নির্বাচনে যে এই মানে এই সংঘাত হচ্ছে বা যাই হচ্ছে, শুধু প্রতীকের জন্যই কি এটা হচ্ছে? প্রতীক ছাড়া যদি নির্বাচন হইতো, আরেকটু যদি আমি তথ্য দেই, সেটা হলো 833টি ইউপির মধ্যে 485টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ নৌকার প্রার্থীরা, যেটা শতকরা হিসাবে, যদিও কোনো প্রধান বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরও শতকরা হিসাবে এটা হলো 59%। এটা হলো দ্বিতীয় ধাপের নির্বাচনের ফল। এবং প্রথম ধাপের নির্বাচনে 365টির মধ্যে জয় পেয়েছিল 269টি, যেখানে শতকরা হিসাবে 76% জয়ী হয়েছিল। তার মানে প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে জয়ী হওয়া এবং জয়ীর পরিমাণ আওয়ামী লীগের প্রতীকে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক কম দেখা গেছে। এই 2 ধাপে বিনা প্রতিদ্বন্দ্বী কতগুলো জিতছিল পরিসংখ্যানটা দেন। আমি এখানে বলি যে প্রতীকের নির্বাচনে যেটা বললেন, যদি আপনার যে সংখ্যাটা দিলেন যে আগে 73% জয়লাভ করেছিল, এখন এই ধাপে এসে 73, মানে প্রথম নির্বাচনে 76%, দ্বিতীয় ধাপে 76 আর দ্বিতীয় ধাপে এসে 59 হয়েছে। তা আমি যদি আবার আপনাকে বলি যে এখন নির্বাচন সুষ্ঠু অবাধ হচ্ছে বলেই বিরোধী প্রার্থীরা জয়লাভ করতে পারছে বা বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করতে পারছে, বা স্বতন্ত্র দাঁড়িয়ে জয়লাভ করতে পারছে, আওয়ামী লীগের না,
ধরে নিলাম হ্যাঁ, সে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না, কিন্তু সে স্বতন্ত্র, সে কোনো দল করে না বা অন্য দল করে, যেহেতু সে জয়লাভ করেছে, তাহলে তো নির্বাচন সুষ্ঠু হচ্ছে। যদি তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে যদি জয়লাভ করে নৌকা মার্কা দিয়ে প্রতীক নিয়ে নির্বাচনে যদি পরাজয় করে, তাইলে যে এত ভাগ প্রায় 41 ভাগ জয়লাভ করলো, তাহলে তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি যদি আবার ওদিকে যাই, আমি ওইভাবে বলতে পারি। এখন প্রশ্নটা হলো যে এই প্রতীকী নির্বাচনটা তো আগে ছিল না। তো এখন এই প্রতীকী নির্বাচনটা, প্রতীক নিয়ে নির্বাচনটা আমাদের উপমহাদেশে আরো দেশে হয়, কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হয়েছে যে প্রতীক নির্বাচন হওয়ার পরে এখানে মূল বিরোধী দল, আওয়ামী লীগ বিরোধী যারা রাজনৈতিক দল আছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলেই এই যে প্রতীক নিয়ে নির্বাচনটা, এইটা নিয়ে এখন যে সংঘাত বা যাই বলি আমরা, আজকে প্রশ্ন আপনার করছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, এইটাও একটা অন্যতম কারণ। সেইটা তো একটা কারণ। এবং তার সাথে আমি যেটা বলেছি, এই নির্বাচনকে পরিচালনা যারা নির্বাচন কমিশন, তাদের ব্যর্থতা, যেটা আমি আগে বলেছি, স্থানীয় কর্তৃপক্ষের ব্যর্থতা, এবং রাজনৈতিক দল হিসেবে তাদেরও ব্যর্থতা আছে, কারণ তারা তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সুতরাং শুধু প্রতীক নিয়ে নির্বাচন হয়েছে বলেই এইটা আমি বলবো না। তাহলে বিরোধী দল এতগুলো, যেটা আমি বললাম, তাহলে অবাধনিষ্ঠ সুবাদ মানে নির্বাচন হয়েছে, যে কারণে প্রায় অর্ধেক জয়লাভ করেছে। এখন আমার কথা হলো, আসুন যে আগামী নির্বাচনটা সব লেভেলে, আমি বলবো না মানে মেম্বার থেকে আরম্ভ করে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত, আমরা যাতে আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে হয়, জনগণ যাতে ভোট দিতে পারে নির্ভয় নিশ্চিন্তে, সেই ব্যবস্থাটা সংবিধান মধ্যে থেকে যে নির্বাচনটা আগামীতে হবে, সেটা আমরা কিভাবে করতে পারি সেই প্রক্রিয়াটা আমরা শুরু করি। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই দেশে মানুষের তার সুষ্ঠু অবাধ ভোট দেওয়ার অধিকার জন্য যে যুক্তিগুলো আনবেন, উনি সেগুলো গ্রহণ করবেন। জি, আমি এই বিষয়ে শুনবো মানে হাইবের কাছ থেকে, তার কাছে একটু দ্বিতীয় পর্যায়ে একটু ছোট্ট করে আপনি বলেন, আসলে বিরতির সময় হয়ে যাবে, তারপর একটু ছোট করে যদি বলি যে নির্বাচনে এই যে আমি যে পরিসংখ্যান উল্লেখ করলাম, যে সেই পরিসংখ্যান অনুযায়ী নৌকা প্রতীক প্রথম ধাপের নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে জনপ্রিয়তা কমেছে, কি বলবেন আপনি? প্রথম ধাপে এটা আমি নাকি না অন্য কোনো ব্যাখ্যা করেন? মমতাজ ভাই বলছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য এটা হয়েছে। মমতাজ ভাই ব্যাখ্যাটা কিন্তু ভালো, ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব মজা লাগছে আর কি, যে আসলে সুষ্ঠু হয়েছে নির্বাচন। সুষ্ঠুটা কিভাবে দেখেন, এখানে তো বিএনপি নাই, ধানের শীর্ষ নেই, তো হয়েছে। তাহলে ওইভাবে আমি ধরি, তাহলে বলবো কি যে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে নিজেদের মধ্যে সুষ্ঠু হয়েছে। আবার বিপরীত দিক দিয়ে এই মনোনয়ন যারা দিয়েছেন, তাদের মনোনয়নটা যে যথাযথ হয়নি সেটা প্রমাণিত হয়েছে। তো এখন এই প্রাপ্তিটা একজন আওয়ামী লীগের দলের একজন নেতা হিসাবে অথবা একজন সেন্ট্রালের লোক হিসাবে কতটা আরামদায়ক আমি ঠিক বুঝতে পারি না। আমার কাছে মনে হয় এটা খুব পেইনফুল একটা অনুভূতি, যে আমরা নিজেরা যেটা বুঝলাম, আমার পাবলিক বুঝাই দিল, ভাই তোমার বুঝা ঠিক না, তুমি ঠিক বুঝো নাই, অথবা তোমার যে ইনফরমেশনটা দিয়েছে সে দুর্নীতি করেছে, অথবা সে জনবিচ্ছিন্ন, সে মানুষের পালসটা বুঝতে পারে না। এটা গেল ওইটা। আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার একই দেশ ধীরে ধীরে বাড়তেছে, কেন ধীরে ধীরে বাড়তেছে? এই কারণে ধীরে ধীরে ভয়টা কেটে যাচ্ছে। মানে প্রথমে একটা ভয় ছিল যে বিদ্রোহী হলে বোধহয় দল থেকে বড় ধরনের অ্যাকশন নেওয়া হবে, বলা হয়েছিল, কিন্তু বিদ্রোহী দল থেকে বের করে দেওয়া হবে, হ্যান করা হবে, তেন করা হবে। তো ধীরে ধীরে দেখতেছে আসলে কিছু তো হয় না, বরঞ্চ ইতিহাসও নাই, কিন্তু অতীতের ইতিহাস খুব বেশি একটা নাই। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে বহিষ্কার করছে, পরে আবার নিয়ে নিছে, না নিয়ে কি করবো ভাই, রাজনীতি তো করতে হবে এলাকায়। তো প্রথম দিকে যেটা ছিল একটু ভয় ছিল, দ্বিতীয় পর্যায়ে এসে ভয় কমে গেছে, তৃতীয় পর্যায়ে এসে ভয় আরো কমে গেছে, এবং এরপরে দেখবেন যে ভয় আর থাকবে না। এটা এরকম হয়, এবং সেই রেশিও আপনি দেখবেন আগামীতে দেখবেন বিদ্রোহী প্রার্থী আরো বেশি হবে। কারণ এই যে 2 দফায় বিদ্রোহী প্রার্থীরা যারা জিতছে, তাদের কি দল থেকে বহিষ্কার করছে না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই। এলাকায় যায় দেখেন, যারা আওয়ামী লীগের নৌকার পক্ষে ছিল তারা এখন ওই জয় প্রার্থীর পক্ষে এসে পড়ছে। এটি হলো রিয়েলিটি। বাংলাদেশের রাজনীতি এভাবে হয়। রাজনীতির এই ধারাটাকে না বুঝে
ওই ঢাকায় বসে বসে যারা রাজনীতি করে তাদের জন্য কপালে এই লিখনই আছে। জনাব মমতাজ, আপনার কাছে যাব আমরা। আমি দুটো জিনিস শুনতে চাই যেটি আলোচনা আসলো, সেটা হলো একটি হলো মমতাজ ভাইয়ের কাছে আমার কাছে আসার কথা বলছিলেন। আচ্ছা, আপনার কাছে আসলো, যাই অসুবিধা নাই। আমি মমতাজকে ফিরে যাই, আপনাকে বেশি সময় দিব। জি মমতাজ ভাই, যেটি আসলো যে ইউপি নির্বাচন নিয়ে আজকে এটা পত্রপত্রিকার সংবাদ যে ইউপি নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল বেড়েছে এবং কোনো কোনো জায়গায় মনোনয়ন বাণিজ্যের কথাও এসছে, কি বলবেন? হ্যাঁ, আমি যেটা মাসুদ কামাল সাহেব বলেছেন যে এই গত মনোনয়ন, যেটা আমি একটু আগে আপনার এখানেই বলেছি যে আওয়ামী লীগ এবার অত্যন্ত সতর্ক ছিল যাতে সৎ, ত্যাগী, নিষ্ঠাবান কর্মীরা মনোনয়ন পায়, এবং সেই হিসেবে চিন্তা করে কিন্তু এবার মনোনয়নগুলো দেওয়া হয়েছিল। তার মধ্যে যে দুই একটা ব্যতিক্রম ঘটনায় এটা আমি বলবো না যে না হয় নাই, হয়েছে। সমস্যাটা হয়েছে যেখানে বলা হয়েছে দল থেকে যে একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে সেই ইউনিয়নে আওয়ামী লীগ কমিটি বসবে, সম্পূর্ণ কমিটি, ওয়ার্ড কমিটি সব নিয়ে বসে তারা ভোট দিয়ে একটা নাম মনোনয়ন ঠিক করবে, সেটা থানা দেবে, থানা থেকে জেলায় আসবে, জেলার থেকে সেন্ট্রালে আসবে। কিন্তু দেখা গেল যে অনেক ক্ষেত্রেই বা হয়তোবা এই প্রসিডিউরটা সঠিকভাবে পালন করা হয় নাই। সেটাকে মনিটরিং করার যে দায়িত্ব আওয়ামী লীগের, আমার মনে হয় আওয়ামী লীগের যারা দায়িত্ব রয়েছেন এই মনিটরিং করার যে সেল রয়েছেন, তারা এটা অত্যন্ত কঠোরভাবে এবং অত্যন্ত কঠোরভাবে বলেন আরো বেশি, সেটা তো হইলো আমরা কঠোরতা, আমি বলতেছি আরো বেশি করে এই জিনিসটা দেখা উচিত, যাতে ওই নিচে একদম থেকে যে নামগুলো আসে সেখানে ধরেন সেখানে কাউর বলে এমপি বলেন, মন্ত্রী মহোদয় বলেন, যাদেরই বলেন, হ্যাঁ, সেখান থেকে তাদের ইচ্ছা বা প্রকাশ যেটা অভিযোগ করা হয় সেখান থেকে বেরিয়ে আসে সত্যিকার ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনের প্রার্থী, তাদের আকাঙ্ক্ষিত প্রার্থী যাতে আসে, জনপ্রিয় প্রার্থী আসে, সেই দিকটা মনিটরিং করা উচিত। আমি মনে করি এইটা হলে অনেক ক্ষেত্রে আপনি আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে যে অভিযোগগুলো আসে সেটা অনেক ক্ষেত্রে দূর হয়ে যাবে। আরেকটি কথা বলি যে 28 তারিখ তৃতীয় ধাপ এবং এরপরে আছে মানে চতুর্থ ধাপের 28 তারিখ নির্বাচন সম্পর্কে আমরা কি এরকমই সংঘাত সংঘর্ষ আমরা তো কোনো সময় আশা করতে পারি না। এই ধরনের সংঘাত যদি চলতে থাকে তাহলে তো নির্বাচনে যে এমনি তো বিরোধী দল নির্বাচন আসছে না, অংশগ্রহণ করছে না, সেই ক্ষেত্রে তো আপনার তো এটা আরেকটা এটার জন্য একটা সরকারের জন্য একটা খুব একটা শুভ হবে না। নিশ্চয়ই আমি শুনে আসি। জি, না, এখানে একটা জিনিস আমি আপনাকে খুব ভালো করে পরিষ্কার করে মাসুদ কামাল সাহেব বলেছেন, উনি একটু ব্যাখ্যা দিলে হয়তো ভালো হতো। আমি ওনার সাথে একমত হয়ে ব্যাখ্যাটা দিতে চাই যে এই নির্বাচনে আপনার সহিংসতা বাড়ার কারণ কি? উনি বলছে ভয় ভেঙে গেছে, এটা কথা বলছে না? ভয় শুধু ভাঙা না, আমি তো প্রথম দিন থেকেই বলছি যে প্রতীক বরাদ্দ বন্ধ করে দেন। এখন কিছু কিছু এলাকায়, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে যে নৌকা মার্কা প্রতীক তার একজনকে দিবে, অন্যজন দাঁড়ালেও খুব একটা বেশি আপত্তি নেই, তাই সিদ্ধান্ত নিয়েছে। তো না, শরীয়তপুরের একটি ইউপি যে কারণে মানে প্রতীকই দেওয়া হয়নি, ওই তো তার মানে কি এই কারণে সেখানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই হলো অবস্থা এই জায়গাটা। আওয়ামী লীগ নিজের তো সিদ্ধান্ত সঠিক রাখতে পারছে না, এটা প্রথম মূল কথাই হলো যে প্রতীক বাদ দিতে হবে, দ্বিতীয়টা। আর আরেকটা জিনিস হলো কি যে আপনার এখানে একটা ডাটা দেওয়া দরকার ছিল, সেটা হলো ওই প্রথম ধাপে কতজন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়েছে কতজনের মধ্যে, দ্বিতীয় ধাপে কতজন 800 কতটা নির্বাচন হচ্ছে সেখানে কতজন বিনা প্রতিদ্বন্দ্বী হচ্ছে, এটা আপনি হিসাব করেন আগে। হিসাব করে আমি একটা জেলার কথা বলি, বাগেরহাটে 68 জনের ভিতরে 38 জন বিনা প্রতিদ্বন্দ্বী হয়েছে। আপনি যখন পার্সেন্টেজ করতে যাবেন 76 বা 42 বা 51, 53, তখন 43, তখন আপনি হিসাব করবেন যে ওইটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত যারা হয়েছে ওইগুলিকে বাদ রাখেন, ওইগুলিকে বাদ রেখে যে কয়টা নির্বাচন হচ্ছে তার ভিতরে আওয়ামী লীগ কত পার্সেন্ট পেয়েছে, তাহলে আপনার হিসাবটা সঠিক হবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। দিনাজপুরে পৌরসভা ঘোড়াঘাট নামক একটা পৌরসভা, সেখানে বিএনপি তো নির্বাচন অংশগ্রহণ করে নাই, তারপরে বিএনপি সমর্থিত একজন নির্বাচনে অংশগ্রহণ করেছে 2 জন, একজন ফার্স্ট হয়েছে
6,000 কত ভোট পেয়ে মেয়র হয়েছে, আরেকজন সেকেন্ড হয়েছে, সেও বিএনপি 3,000 কত ভোট পেয়েছে, থার্ড হয়েছে নৌকা। আমি এখন বলি না, সময় শেষ করি, আমি বলি এই জন্য আমি বলছি আওয়ামী লীগ বর্তমান বুঝতেছে না, আওয়ামী লীগের প্রতীকটা এখন জনগণের কাছে একেবারে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানুষ যদি শুধু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায়, আমার মনে হয় বাংলাদেশে 80% জায়গায় আওয়ামী লীগের নৌকা হারবে হারবে হারবেই, কেউ ঠেকাতে পারবে না। মানে এমন জায়গায় চলে গেছে, আওয়ামী লীগের এক শ্রেণীর লোকজন সুবিধা পেয়েছে, আওয়ামী লীগের বহু লোক বঞ্চিত হয়ে আছে। আর সাধারণ মানুষ এখন সবকিছুর বিষয়ে যেমন দেখেন, এই যে ডিজেল এটা সবকিছু মিলে দ্রব্যমূল্য, আপনার সয়াবিন তেল, চাল, চিনি, প্রত্যেকটা ক্ষেত্রে, তারপরে ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়েছে, বারবার ভোট দিতে পারে না জাতীয় সংসদ নির্বাচনে, যে কারণে মানুষ আওয়ামী লীগের প্রতি এত বিরক্ত যে স্বয়ং প্রধানমন্ত্রী যদি এক জায়গায় নৌকা আমার কাছে দাঁড়ায়, আর ওখানে যদি আর একটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে একটা যদি বিএনপির প্রার্থী দাঁড়ায়, শুধু রাগে, আমি এত বড় কথা বলতে চাচ্ছি না, নৌকা প্রতীককে কিন্তু হারাই দিবে। মানে মানুষ এত বিক্ষুব্ধ হয়ে গেছে, আওয়ামী লীগের এটা ভাবার সময় আছে বলে আমি মনে করি। আমরা এই নির্বাচনে আমরা লাভবান হয়েছি, আমাদের দলক্ষ আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে আওয়ামী লীগ। কিন্তু এখনো সময় আছে, প্রতীক বরাদ্দ বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচিত হলে কি হবে, এই চেয়ারম্যানগুলি বাধ্য হয়ে যাবে বিএনপিতে থেকে আওয়ামী লীগে যোগদান করতে অনেকেই, ওই সুযোগ সুবিধার জন্য। তারপরে এমপি যাবে, মন্ত্রী যাবে, সেখানে যোগদান করে বিএনপি লোকেরা সেখানে তার বিরুদ্ধে বলবে, সে রাগ করতে তাহলে আওয়ামী লীগে চলে যায়, হারাবে। আমাদের সুবিধা আছে, আমাদের নেতাকর্মীরা এক জায়গায় আছে। জি, যারা মাসুদ কামাল, একেবারে সময় কম, আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই নির্বাচনের এই কোনো প্রভাব, ইম্প্যাক্ট কি জাতীয় নির্বাচনে আছে? না, এই নির্বাচন ইম্প্যাক্ট সেভাবে নাই। কেন? যখন জাতীয় নির্বাচন হবে না, এই আওয়ামী লীগ এবং তার বিদ্রোহী প্রার্থী সবাই আবার দেখবেন এক হয়ে গেছে জাতীয় নির্বাচনে। এটা কোনো সরাসরি ইম্প্যাক্ট নাই। ইম্প্যাক্টটা যেখানে আছে সেটা হলো গিয়ে নির্বাচন ব্যবস্থার প্রতি এবং নির্বাচনের প্রতি মানুষের যে অনীহাটা, সেটা আরো বাড়বে, এই একটা জিনিস। তবে আমি নিজে পার্সোনালি মনে করি বলতে এইভাবে নির্বাচনটা আসলে হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে। উচিত কি, আমার একটা হাইপোথিসিস আছে, একটা হাইপোথেটিক্যাল প্রস্তাব আছে। প্রস্তাবটা হলো আসলে এই ধরনের স্থানীয় পর্যায়ে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন হওয়াই উচিত না, এটা বন্ধ করে দেন। বন্ধ করে দেন এই কারণে যে আলটিমেটলি তো সরকারের যারা মনোনীত তাদেরই যদি হচ্ছে ইলেক্টেড, বিএনপি তো নাই। বিএনপি যদি দু একটা ইলেকশন করতো, জিততো, যদি ধানের শীষ নেওয়া, ইলেকশনের পর সে সবগুলি জেলে যাইতো এবং কোনো না কোনো কারণ দেখা যাইতো জেলে আর কি। তো দরকার নেই, সরকারের তো তারগুলিতে যাচ্ছে, তাহলে এই নির্বাচন করতে যদি বিপুল অর্থ ব্যয়, অপচয় মানুষের দরকার নাই। নির্বাচন হবে 5 বছরে একবার, জাতীয় সংসদ, এরপর যতগুলি স্থানীয় সরকার নির্বাচন আছে সব সরকার মনোনয়ন দিবে যে তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি অমুক, তুমি অমুক। নৌকা মার্কার ঝামেলাও নাই, নৌকা মার্কা নিয়ে অত টেনশন করতে হবে না, বিদ্রোহী প্রার্থীও নাই। এটা কিন্তু খরচ কমে গেল, খরচ কমে গেল, কাজ হবে, কিন্তু ওদের জাতির উন্নতি হবে। আমরা তো উন্নয়নে ভাবি না, উন্নয়ন হবে। আমি সংক্ষিপ্ত শেষ করে দিতে চাই, যেটা হলো যে মানে সংশয়টা আমাদের মধ্যে আপনার সবাই এমদেছে যে এই নির্বাচন, স্থানীয় নির্বাচনটা আগামীতে যে নির্বাচন তৃতীয় এবং চতুর্থ ধাপে যাওয়া হবে, সেই নির্বাচনটা নিয়ে সবাই সংশয় প্রকাশ আপনার করেছেন। আমি মনে করি যে এই যে দুই ধাপের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে, এবং কি কি ব্যর্থতা প্রশাসন, নির্বাচন কমিশন, দলের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমার মনে হয় আগামী নির্বাচন, আমি মনে করি অবশ্যই একটি সুষ্ঠু, অবাধ এবং সুন্দর নির্বাচন, আগামী নির্বাচন দুটা হবে বলে আমি বিশ্বাস করি এবং আশ্বস্ত করতে চাই। এক নম্বর বিশ্বাস করতে চাই, কিন্তু সেটা কোনো কার্যত কোনো প্রতিফলন না। আমি দেখা যাবে নেক্সট নির্বাচনে, আমি শেষ করি, নেক্সট নির্বাচনে সেটা যদি আমরা না দেখি, তাহলে আপনি আমাকে সে প্রস্তাব করতে পারেন। আমি বিশ্বাস করি যে এই আগামী নির্বাচনগুলো অবশ্যই হবে, এবং আমি বিশ্বাস করি জাতীয় নির্বাচন, আগামী জাতীয় নির্বাচন যেটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল নির্বাচনটাও আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আলোচনার মধ্য দিয়ে সংবিধান অনুযায়ী এই নির্বাচন করি। ইউনিয়ন কাউন্সিল আওয়ামী লীগ তো সবই, সব এমপি তারা, উপজেলা চেয়ারম্যান তারা, মেয়র তারা। এখানে ইউপি নির্বাচনে কিছু যদি প্রতীক ছাড়া নির্বাচন দিলে, কিছু চেয়ারম্যান যদি বিএনপি বা বিরোধীরা হয়, সরকার তো ক্ষতি নেই, সরকার তো পরিবর্তন হচ্ছে না। আর এই প্রতীকের কারণে হচ্ছে কি, আওয়ামী লীগ নীতি নৈতিকতার কাছে যে টাকা পয়সার যে লেনদেন হচ্ছে, মাসুদ কামাল যেটা বললেন, বাস্তব তো। নির্বাচন যাবো,
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন সেটা হয় বাংলাদেশে, কিন্তু সরকারের প্রতিষ্ঠানের অধীনে অধীনে নির্বাচন নির্বাচন হয়। আর একদমই সময় নেই। জনাব মাসুদ কামাল, জনাব হাবিবুর রহমান হাবি এবং জনাব মমতাজ হোসেন, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ রাত্রি।